ফিরে এলাম বিরতি থেকে। দূরপাঠে চলছে ইংরেজি শেখা। আর আজকে আমরা শিখছিলাম কি করে ইংরেজিতে কথা বলা শিখতে হয়। চলে যাচ্ছি ক্লাসে। যে কথাটি বলছিলাম, গত অনুষ্ঠানে কিন্তু আমরা যে বাক্যটি দেখেছিলাম সেটা শেষে ছিল ভার্ব, চান, সেজন্য বাক্যের গঠনটা ছিল একরকম। আর আজকে যেটা শিখছি সেটা হচ্ছে বাক্যের শেষে আছে ইচ্ছুক, এটি হলো নন ভার্ব, কাজে এর বাক্যের গঠনটা হচ্ছে ভিন্ন রকম। যে রকমেরই বাক্য হোক না কেন, আমরা তো মন খুলেই কথা বলবো, যার ফলে স্বতঃস্ফূর্তভাবে যাতে আমরা বলতে পারি সেই দক্ষতাটাই আমাদের অর্জন করতে হবে। আমরা একটু দেখে নিই, একটু আগে যেটা বলছিলাম, আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আর ইউ উইলিং টু টিচ আস ইংলিশ, আমি উত্তর বলবো ইয়েস আই অ্যাম, এতটুকু বললেও হয়ে যায়। কিন্তু না, আমরা শিখছি, এখন ব্যাপকভাবে শিখবো। যখন শেখা হয়ে যাবে তখন না হয় ইচ্ছে করে ছোট করলাম, বড় ইচ্ছে করলো বড় করলাম। আমরা এখানে যেহেতু শিখছি, আমরা পুরো বাক্যই কথা বলি। প্রশ্ন হলো আর ইউ উইলিং টু টিচ আস ইংলিশ, উত্তর হবে ইয়েস আই অ্যাম, এখান থেকে উইলিং টু টিচ ইউ ইংলিশ। যদি জিজ্ঞেস করা হয় হোয়াট আর ইউ উইলিং টু টিচ আস, উত্তরে বলবো আই অ্যাম উইলিং টু টিচ ইউ ইংলিশ। হোয়েন আর ইউ উইলিং টু টিচ আস ইংলিশ, আমি বলবো আই অ্যাম উইলিং টু টিচ ইউ ইংলিশ রাইট নাও। যদি জিজ্ঞেস করা হয় হোয়ার আর ইউ উইলিং টু টিচ আস ইংলিশ, আমি বলবো আই অ্যাম উইলিং টু টিচ ইউ ইংলিশ অন দেশ টিভি। যদি বলা হয় ওয়াই আর ইউ উইলিং টু টিচ আস ইংলিশ, উত্তরে বলবো আমি আই অ্যাম উইলিং টু টিচ ইউ ইংলিশ টু মেক ইউ সেলফ কনফিডেন্ট। যদি জিজ্ঞেস করা হয় হাউ আর ইউ উইলিং টু টিচ আস ইংলিশ, আমি বলবো আই অ্যাম উইলিং টু টিচ ইউ ইংলিশ বাই FM মেথড। যদি বলা হয় হোম আর ইউ উইলিং টু টিচ, আসটা হবে না ইংলিশ, আমি বলবো আই অ্যাম উইলিং টু টিচ অল দ্য স্টুডেন্টস ইংলিশ। যদি জিজ্ঞেস করা হয় হু ইজ উইলিং টু টিচ আস ইংলিশ, বলবো আই মাইসেলফ অ্যাম উইলিং টু টিচ ইউ ইংলিশ। যদি বলা হয় বাই হুইচ মেথড আর ইউ উইলিং টু টিচ আস ইংলিশ, আনসার করতে পারবো আই অ্যাম উইলিং টু টিচ ইউ ইংলিশ বাই FM মেথড। যদি বলা হয় বাই হুজ মেথড আর ইউ উইলিং টু টিচ আস ইংলিশ, বলবো আই অ্যাম উইলিং টু টিচ ইউ ইংলিশ বাই মাই ওন মেথড। তাহলে এইভাবে একটা বাক্য, আমি তো একটা উদাহরণ দিলাম, এরকমভাবে যে কোনো শিক্ষার্থীরা কিন্তু তাদের টেক্সট বই থেকে একটা বাক্য নিতে পারে। ওই একটা বাক্যকে ভিত্তি করে অনেকগুলো বাক্য তারা তৈরি করতে পারবে, তাতে মুখস্থ করতে হবে না। আজকে আমি আসবো সেখানে। আমরা গত অনুষ্ঠানে দেখেছিলাম মা সুস্বাদু খাবার রান্না করেন, এরকম কথা ছিল, তাই তো? আজকে দেখবো আমরা মা সুস্বাদু খাবার রান্না করতে দক্ষ। এই শব্দগুলো কিন্তু দক্ষ, এটা এই ফন্টের কারণে মনে হয় ভেঙে গেছে। কেমন আছে, আমরা ধরে নেবো এটা হলো দক্ষ, তাই তো? এখানে খেয়াল করেন, এই বাক্যের শেষে আছে দক্ষ, এটি হলো কিন্তু নন ভার্ব, আর এটি কিন্তু লেসন 3 এর অন্তর্গত। গত অনুষ্ঠানে আমি বলেছিলাম যে বাংলা বাক্যের শেষে যদি ভার্ব থাকে তাহলে সেগুলো যেমন ভার্ব মানে ভার্ব থাকবে, বাংলা বাক্যের শেষে নন ভার্ব থাকবে, বাংলা বাক্যের শেষে ভার্বের পরে হয় জাতীয় শব্দ থাকবে, কিন্তু সেগুলোর সেকশন এর অন্তর্ভুক্ত এক একটি বাক্য থেকে 6টি করে বাক্য তৈরি করা সম্ভব। আজকে আমরা সেটা একটু দেখে নিই। গত অনুষ্ঠানে আমরা দেখেছিলাম যে বাক্যের শেষে ভার্ব আছে সেই বাক্যের 6টি বাক্য তৈরি করার নিয়ম দেখেছিলাম। আজকে যে বাক্যের শেষে আছে নন ভার্ব, সেটিরও একটি থেকে কিভাবে 6টি বাক্য তৈরি করা যায় সেটা আমরা দেখব। যেমন মা সুস্বাদু খাবার রান্না করতে দক্ষ, এই বাক্যের শেষে যেহেতু দক্ষ, কাজে এটা লেসন 3A থেকে নেব। যেমন আমি দক্ষ, তুমি দক্ষ, মা দক্ষ, মা রান্না করতে দক্ষ, মা সুস্বাদু খাবার রান্না করতে দক্ষ, এগুলো একই প্যাটার্নের বাক্য। তাহলে ঠিক এই জন্য ফর্মুলাটা হবে আই এম ড্যাশ। আই এর জায়গায় আমরা বসাবো যার কথা বলা হচ্ছে, কার কথা বলা হচ্ছে, মা, কাজে আই এর জায়গায় হবে মা, মা ইংরেজি হচ্ছে মাদার। তাহলে এমটা হয়ে যাবে, মায়ের সাথে কখনো মাদারের সাথে কখনো এম হয় না, ইজ হয়, তাহলে এমটা হয়ে যাবে ইজ। আর এরপরে আছে কি বাংলা বাক্যের শেষে যেটা আছে এটাকেই আমরা এই জায়গাটায় বসাবো। শেষের শব্দটা হচ্ছে দক্ষ, দক্ষ ইংরেজি যা আমরা এই জায়গাটায় তা বসিয়ে দেবো। এখানে দক্ষ ইংরেজি আমরা নিলাম এক্সপার্ট, তাহলে এখানে হয়ে গেল এক্সপার্ট, মাদার ইজ এক্সপার্ট। যখনই এক্সপার্ট বলবো তখনই কিসের মধ্যে দক্ষ, এই জন্য একটা মশলা আসবে, সেটা হলো ইন, তাই তো? যখনই ইন আসলো তাহলে আমরা তখনই লেসন 1F চলে যাব। লেসন 1F আমরা কি শিখেছিলাম, আমরা একটু বোর্ডে দেখে নিই। আমরা 1F এর মাধ্যমে শিখেছিলাম যে যদি কোনো প্রিপোজিশন থাকে, সে ফর কোনো প্রিপোজিশন থাকলো, প্রিপোজিশনের পরে যদি কোনো ভার্ব আসে তাহলে ওই ভার্বটির পরে আইএনজি যোগ করে দিতে হবে। আচ্ছা, যেমন এখানে হলো ফর, তাহলে এখানে যদি ডু বলি তাহলে ফর ডুইং, যদি গো বলি তাহলে ফর গোয়িং, যদি বলি উইদাউট
উইদাউট যদি থাকে, এটাও একটা মশলা আমরা বলি প্রিপোজিশন। তাহলে ফর ডুইং, উইদাউট ডুইং না করিয়া, উইদাউট গোয়িং না যাইয়া। না যাইয়া। তার মানে কি বুঝলাম আমরা? আমরা বুঝলাম যদি প্রথমে একটা প্রিপোজিশন থাকে, তারপরে যদি ভার্ব থাকে, তখন ওই ভার্বটি শেষে আইএনজি যোগ করতে হবে। তাহলে এখানে আমরা কি পেলাম? এখানে পেলাম আমরা ইন, এক্সপার্ট ইন, কোনো বিষয়ে দক্ষ, ইন। তাহলে ইন যেহেতু হয়েছে, তাহলে মানে কুক, ভার্ব থাকার, ভার্বটা হলো কুক, তার শেষে আইএনজি যোগ করতে হবে। তাহলে ইন কুকিং, তার মানে রান্নায়। কি রান্নায়? ডেলিশিয়াস ফুড, সুস্বাদু খাবার। তাহলে মা সুস্বাদু খাবার রান্না করতে দক্ষ, মাদার ইজ এক্সপার্ট ইন কুকিং ডেলিশিয়াস ফুড। তার পরের বাক্যটি হলো মা সুস্বাদু খাবার রান্না করতে দক্ষ ছিলেন। অনেকের মা বুড়ো হয়ে গেছে, কিন্তু একসময় মা খুব ভালো রান্না করতে পারতেন। নিশ্চয়ই সন্তানরা বলবে মা কিন্তু রান্না করতে দক্ষ ছিলেন। সেই রকম বাক্য যদি হয় মা সুস্বাদু খাবার রান্না করতে দক্ষ ছিলেন, তাহলে আমি দক্ষ ছিলাম, তুমি দক্ষ ছিলে, মা দক্ষ ছিলেন, মা সুস্বাদু খাবার রান্না করতে দক্ষ ছিলেন। এই প্যাটার্নের বাক্য খেয়াল রাখতে হবে। এই যে এখানে ছিলাম শব্দটি আছে, দক্ষ ছিলাম, এই ছিলাম শব্দ দ্বারা কিন্তু কোনো কাজ করা বোঝায় না। কাজ করা বোঝালেই ভার্ব বলবো। আর যেহেতু ছিলাম, এটা দিয়ে কি বোঝাচ্ছে? একটা অবস্থা, অতীতের অবস্থার কথা বোঝাচ্ছে। কাজে এটা আমরা কিন্তু নন ভার্ব হিসেবে ট্রিট করব। তাহলে কি দাঁড়ালো? ফর্মুলা হবে আই ওয়াজ ড্যাশ। আই এর জায়গায় হবে মায়ের কথা বলা হচ্ছে মাদার, ওয়াজের জায়গায় হবে ওয়াজ, এরপরে এখানে বসাবো বাংলা বাক্যে শেষে আছে দক্ষ ছিলেন। এই ছিলেনটাই কিন্তু ওয়াজ হয়ে চলে এসছে, তাই থাকলো কি? দক্ষ, এক্সপার্ট। তাহলে মা দক্ষ ছিলেন, মাদার ওয়াজ এক্সপার্ট রান্নায়, ইন কুকিং ডেলিশিয়াস ফুড। মা সুস্বাদু খাবার রান্না করতে দক্ষ হবেন। কারো মা হয়তো কি বলে, এখানে রান্নাবান্নার উপরে যে অনুষ্ঠানগুলো হয় সেগুলো দেখছেন বা কোথাও প্রশিক্ষণ নিচ্ছেন, বাচ্চারা বলবে মা কিন্তু একসময় রান্নাবান্না করতে খুব দক্ষ হবেন। তাহলে সেটা আমি দক্ষ হব, তুমি দক্ষ হবে, মা দক্ষ হবেন, মা দক্ষ হবেন। এই যে এটা ইংরেজি হয়ে যাবে আমি দক্ষ হব, আই শেল বি দক্ষ, এরকম ফর্মুলা। কাজে ফর্মুলাটা হয়ে যাবে আই শেল বি ড্যাশ। কাজে আই এর জায়গায় হয়ে যাবে মাদার, শেলের জায়গায় হয়ে যাবে উইল, বি এর জায়গায় হবে বি, আর এখানে হবে দক্ষ, এক্সপার্ট। তাহলে কি হলো? মাদার উইল বি এক্সপার্ট ইন কুকিং ডেলিশিয়াস ফুড। তারপরে হচ্ছে মা সুস্বাদু খাবার রান্না করতে দক্ষ হয়েছেন। অলরেডি মা প্রশিক্ষণ শেষ করে ফেলেছেন। বাচ্চারা বলতে পারে মা সুস্বাদু খাবার রান্না করতে দক্ষ হয়েছেন, এরকম কথা বলে না? তখন আমরা কি করব? আমি দক্ষ হয়েছি, তুমি দক্ষ হয়েছো, সে দক্ষ হয়েছে, মা দক্ষ হয়েছেন, একই রকম কথা, একই প্যাটার্নের কথা। তাহলে আমি দক্ষ হয়েছি, ফর্মুলাটা হলো আই হ্যাভ বিন দক্ষ, এরকম। তাহলে এই ফর্মুলা প্রয়োগ করে আমরা এটা ইংরেজি করতে পারবো। আই এর জায়গায় হয়ে যাবে মাদার, হ্যাভের জায়গায় হয়ে যাবে মাদার হওয়ার কারণে হ্যাজ বিন, এখানে দক্ষ ইংরেজি হলো এক্সপার্ট। তাহলে মাদার হ্যাজ বিন এক্সপার্ট ইন কুকিং ডেলিশিয়াস ফুড। এগুলো কিন্তু এক একটা রকমের গ্রামারের ভাষায় বলছি আমরা টেন্স, কিন্তু আমরা টেন্স না শিখেও কিন্তু শিখতে পাচ্ছি। টেন্সটা মুখ্য জিনিস না। আমরা যখন আরও এগোবো তাহলে দেখবো আরও অনেক বাক্য করতে পারছি যেখানে টেন্স ব্যবহার করে আমরা করতে পারি নাই। মা সুস্বাদু খাবার রান্না করতে দক্ষ হয়েছেন, এই কথাই বলছিলাম। তাহলে মা সুস্বাদু খাবার রান্না করতে দক্ষ হচ্ছেন, কারণ মা এখন প্রশিক্ষণ নিচ্ছেন, এবং বাচ্চারা বলতে পারে এই ধরনের কথা। তাহলে আমি দক্ষ হচ্ছি, আই এম বিইং দক্ষ। এই ফর্মুলা প্রয়োগ করলেই আমরা এই বাক্যটা ইংরেজি করতে পারি। আই এর জায়গায় হয়ে যাবে মাদার, এমটা হয়ে যাবে ইজ, বিইং দক্ষ ইংরেজি হলো এক্সপার্ট। তাহলে মাদার ইজ বিইং এক্সপার্ট ইন কুকিং ডেলিশিয়াস ফুড। যদি মা সুস্বাদু খাবার রান্না করতে দক্ষ হচ্ছিলেন বলা হয়, তাহলে আমি দক্ষ হচ্ছিলাম, আই ওয়াজ বিইং ড্যাশ, এই প্যাটার্নের বাক্যটা হয়ে গেছে। তাহলে আই এর জায়গায় হয়ে যাবে মাদার, ওয়াজের জায়গায় হলো ওয়াজ, বিইং এর জায়গায় হলো বিইং, আর এখানে দক্ষ ইংরেজি হলো এক্সপার্ট। তাহলে মাদার ওয়াজ বিইং এক্সপার্ট ইন কুকিং ডেলিশিয়াস ফুড। এরকম আমরা দেখলাম যে বাক্যের শেষ শব্দটা ভার্ব হোক কিংবা নন ভার্ব হোক, সেগুলো যদি সেকশন এর অন্তর্গত হয়ে থাকে, তাহলে একটি বাক্য থেকে 6টি বাক্য তৈরি করা সম্ভব। আমরা আজকে একটু কথোপকথনে যাব। আমি গত দিনে আসলাম, যখন ছোট ছোট কিছু বাচ্চা দেখলাম এখানে, তো আমি তো সেই বাচ্চা সম্বন্ধে জানার একটা আগ্রহ থাকতে পারে, আমি তাকে কি প্রশ্ন করতে পারি, এরকম প্রশ্নগুলো করতে পারি। আমরা প্রশ্ন এবং উত্তর দেখে নিব। আমাদের সাথে একটি ফোন আছে, ফোন নিয়ে নিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম বলে প্রশ্ন করুন। জি, আমি রুমানা। জি। আচ্ছা, স্যারের কাছে আমার প্রশ্ন, যে স্যারে তো বলছিল যে এই ভার্বের আগে টু বসাতে হয়, যেমন পড়তে, ঘুমাতে, তারপরে এগুলিতে আপনার টু বসাতে হয়, কিন্তু এখানে কুকিং এর আগে টু হলো না কেন? যে টু কুকিং, আচ্ছা মানে করতে তো হতে হতো টু কুক। আচ্ছা, আপনার আর কোনো প্রশ্ন আছে? তাহলে এটা ইন কুকিং হলো কেন? আচ্ছা, আপনার কি আর কোনো প্রশ্ন আছে? না, এটাই। আর আমার আরেকটা স্যারের কাছে যে প্রিপোজিশন গুলি আরেকটু ক্লিয়ার ভাবে বুঝাইলে ভালো হইতো আর কি। জি,
ধন্যবাদ শিক্ষার্থী, আপনি আমাদের সাথেই থাকুন। আহ, আহ, সুপ্রিয় মানে শিক্ষার্থী, আপনার প্রশ্নটা খুব চমৎকার এবং এটা খুব ভাবনার বিষয়। আমাদের শিক্ষার্থীরা যে কতটা এক্সপার্ট দেখেন। আমি গতদিন বলেছিলাম রান্না করতে ইংরেজি হচ্ছে বা এরকম তেত বা রযুক্ত ভার্বটার আগে টু বসাতে হবে। ওটা কিন্তু তিনি শিখে ফেলেছেন, চমৎকারভাবে শিখে ফেলেছেন, মনে রেখেছেন এবং কোথাও এর ব্যতিক্রম ঘটলেই ধরতে পাচ্ছেন। এটা কিন্তু অনেক বড় ব্যাপার আমাদের শিক্ষার্থীদের দক্ষতা দেখে। শিক্ষার্থী, আপনি আমাদের সাথেই থাকুন। আমি যে কথাটা বলছিলাম সেটা হলো, বলেছিলাম কোনো কিছু করতে তে বা র যদি থাকে ক্রিয়ার পরে, তাহলে কি করতে হয়, ভার্বটার আগে একটা টু বসাতে হয়, তাই তো? যেমন রান্না করতে টু কুক, যেতে টু গো, এরকম ভাবে। কিন্তু এখানে একটা শব্দ ছিল কিন্তু দক্ষ। দক্ষ ইংরেজি ছিল এক্সপার্ট। যখন দক্ষ বললাম তাহলে কি হলো, কিসে দক্ষ, কোনো একটা বিষয়ে, তাই না? কোনো কিছুতে দক্ষ যখন বলবো তখন সেটার পরে ইন বসাবো আগে। ইন অমুক, ইন টিচিং, ইন কুকিং, ইন রাইটিং, কিসে দক্ষ সেই কথাটা বোঝাবার জন্য এরপরে ইন বসাতে হবে। যখনই আমি ইন বসালাম তখনই আমাদের যে গ্রামারের মানে যে লেসনটা ছিল 1F আমরা শিখেছিলাম। শিক্ষার্থী বন্ধু আপনি খেয়াল রাখবেন, আমরা লেসন 1Bও যেমন শিখেছিলাম 1Fও শিখেছিলাম। 1F আমি বলেছিলাম প্রিপোজিশন যদি বসে কোনো ভার্বের আগে তাহলে ওই ভার্বটির পরে আইএনজি যোগ করতে হয়। তাহলে এখানে যেমন রান্না করা শব্দটা এখানে চলে আসলো কুক, তাহলে এর আগে কিন্তু ইন আছে, তো ইন থাকার মানে একটা প্রিপোজিশন থাকছে, তাহলে এই কারণে এটার পরে আইএনজি হয়ে যাবে, তাই তো? যদি আমি টু বসাই তাইলে বসাবো টু কুক। আচ্ছা আচ্ছা, ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে? তাহলে এখানে কিন্তু দক্ষতার কথা বলা হচ্ছে। কোনো কিছুতে দক্ষতা বোঝাতে যার মধ্যে যে বিষয়ে দক্ষ সেটা বোঝানোর জন্য এর আগে ইন বসাতে হবে। যখনই ইন বসাবো তখন তার আমি লেসন 1Bর মধ্যে থাকতে পারলাম না, তখন আমার জন্য যে লেসনটা প্রযোজ্য হয়ে গেল সেটা হলো লেসন 1F, যেটা ছিল প্রিপোজিশন, ভার্বের আগে একটা প্রিপোজিশন বসবে, তখন ভার্বের পরে আইএনজি যোগ করতে হবে। আচ্ছা, উনি আরেকটা প্রশ্ন করেছিল যে প্রিপোজিশন গুলো নিয়ে যদি আমরা আরেকটু বিস্তারিত আলোচনা করি। প্রিপোজিশন নিয়ে যদি বেশি আলোচনায় যাই তাহলে আমার তো মনে হয় গতদিন আমি অনুষ্ঠানটা শেষ করতে পারি নাই, একটু টাইট হয়ে যায়। আচ্ছা, আমরা যদি এরকম করি, যখন যে প্রিপোজিশনটা আসে সেটার উপরেই না হয় আলোচনাটা করব একসাথে, সবগুলোর উপর আপনি আমাদের সাথেই থাকবেন। যখন যে প্রিপোজিশন নিয়ে আমরা কথা বলছি তখন সেটা ক্লিয়ার করে দেব। আর তাছাড়াও যদি সম্ভব হয় আমরা নেক্সট কোনো ক্লাসে প্রিপোজিশন নিয়ে কথা বলবো, আলোচনা করা যাবে। তো যেটা বলছিলাম, আমি গত অনুষ্ঠানে যখন আসলাম দেখলাম কতগুলো বাচ্চা এখানে আছে, আমি তাদের সাথে তো একটু মত বিনিময় করতে পারি, কথা বলতে পারি। আমি তাকে আমরা এরকম প্রশ্ন করতে পারি, তোমার নাম কি জিজ্ঞেস করতে পারি, তুমি কোন শ্রেণীতে পড়ো, তোমার বাসা কোথায়, তুমি কি একটা ভাড়া বাড়িতে নাকি নিজের বাড়িতে বাস করো জিজ্ঞেস করতে পারি। এখান থেকে তোমার বাসাটা কত দূরে এই কথাও জিজ্ঞেস করতে পারি। এখান থেকে তুমি কিভাবে তোমার বাসায় যাও, এগুলো কিন্তু আমাদের সচরাচর কথাবার্তা, তাই না? আবার এরকম করতে পারি, সে বলল বাসে যায় যদি বলে, তাহলে আমি তাকে জিজ্ঞেস করতে পারি তোমার বাস ভাড়া কত। আর রিক্সায় যদি কখনো যায় তখন আমি তাকে জিজ্ঞেস করতে পারি রিক্সায় যেতে তোমার কত টাকা লাগে, তাই না? আর সে কখনো বললো যে বাসে যায়, কখনো রিক্সায় যায়, আমি সেক্ষেত্রে বলতে পারি কিভাবে যেতে তুমি স্বচ্ছন্দ বোধ করো, রিক্সায় নাকি বাসে, এরকম। আর তাকে এরকম প্রশ্ন করতে পারি তোমার বন্ধুরা কি এই অনুষ্ঠানটা দেখেন, তোমার কতজন বন্ধু এই অনুষ্ঠান দেখেন, এই অনুষ্ঠানের ব্যাপারে তাদের মতামত কি, এরকম কথা আমরা বলতে পারি। আজকে দেখি এই কথাগুলো আমরা কিভাবে ইংরেজি করতে পারি। প্রথম কথাটা ছিল এখানে খেয়াল করবেন, কিছু কিছু বাক্য আছে যেগুলো শেষে ভার্ব আছে, আবার কিছু কিছু বাক্য আছে যেগুলো শেষে নন ভার্ব আছে। কাজে আমরা কোন বাক্যটা কোন লেসনের মাধ্যমে ইংরেজি করতে পারবো সেটা আমরা একটু দেখে নেই। প্রথম কথাটা ছিল তোমার নাম কি, যেহেতু ছিল তোমার নাম কি, শেষের শব্দটা হলো কি, এটি নন ভার্ব, প্রশ্নবোধক বাক্য। এই প্রশ্নবোধক শব্দটা বাদ দিলেও তার আগের শব্দটা হলো নাম, এটি কিন্তু নন ভার্ব। যেহেতু নন ভার্ব তাহলে এটা আমার লেসন 3-তে যেতে হবে। লেসন 3 ফর্মুলাতে কি আছে, প্রশ্নবোধক কি হলো এম আই আছে, কিন্তু এখানে কি দ্বারা প্রশ্ন করার কারণে আগে হোয়াট বসেছে, তার মানে ফর্মুলাটা হয়ে গেল হোয়াট এম আই। আমি কি একটু লেসনটা আবার একটু স্মরণ করিয়ে দেব? আমরা দেখেছিলাম যে যদি হাবোধক প্রশ্ন হয় তাহলে এম আই ছিল, তাই তো? এই ফর্মুলাটাই আমি কিন্তু ব্যবহার করছি এই জায়গায়। এম আই দিয়ে কিভাবে করতে পারি, এম আই, কিন্তু এখানে কি থাকার কারণে এর আগে আপনার হোয়াট বসিয়েছে, তাহলে হোয়াট এম আই, হোয়াটের জায়গায় হলো হোয়াট, আইয়ের জায়গায় বসাবো, মনে রাখতে হবে বাক্যে যার সম্বন্ধে বলা হয়। এই বাক্যে কার সম্বন্ধে বলা হয়েছে, তোমার সম্বন্ধে বলা হয়নি, তোমার নাম সম্বন্ধে বলা হয়েছে, তাই না? তাহলে তোমার নাম ইংরেজি হলো ইওর নেম। মনে রাখতে হবে ইউ যদি হয় তাহলেই শুধু আর হবে,
কিন্তু যদি ইওর কোনো কিছু একটি বোঝায় তাহলে সেটা ইজ হয়ে যাবে। Is. যেমন আমরা বলি ইওর ফাদার ইজ, ইওর মাদার ইজ, ইওর ব্রাদার ইজ, ইওর নেম ইজ, তাই না? কিন্তু ইউ ইজ বলি না, ইউ আর, এটা চর্চা করে শেখা হয়। তাহলে এবার কি দাঁড়ালো, আইয়ের জায়গায় হলো ইওর নেম, তাহলে আইয়ের জায়গায় যদি হয় ইওর নেম তাহলে এমটা হয়ে যাবে ইজ। দেখেন এই আইয়ের জায়গায় হলো ইওর নেম, এমটা হয়ে গেল ইজ, আর আগে ছিল হোয়াট, তাহলে হোয়াট ইজ ইওর নেম। আমি যদি কাউকে জিজ্ঞেস করি হোয়াট ইজ ইওর নেম, সে আনসার দেবে কিন্তু আই এম ড্যাশ এই ফর্মুলার মাধ্যমে। সে আইয়ের জায়গায় বলে, আমি যেমন আইয়ের জায়গায় বলে বসিয়েছিলাম ইওর নেম, সে আইয়ের জায়গায় বসাবে মাই নেম, তখন এমটা হয়ে যাবে ইজ অমুক। যখন যদি জিজ্ঞেস করি তুমি কোন শ্রেণীতে পড়ো, দেখেন এটা শেষে আছে পড়ো, পড়াটা হলো ভার্ব, কাজে আমি এবার কোন লেসনে যাব, আমি যাব এবার লেসন 2-তে, তাই তো? এই ডু আই ডু হাবোধক প্রশ্ন, তাই তো? এই কোন শ্রেণী বলেছিলাম বলেই এটার আগে আমি হুইচ বসিয়েছি, তাই তো? এই যে ডু আই ডু এটার আগে আমরা হুইচ বসিয়েছি, তাই তো? তাহলে কোন শ্রেণী ইংরেজি হলো হুইচ ক্লাস। এই ডু এর জায়গায় হলো ডু, আই এর জায়গায় কার কথা বলা হচ্ছে তুমি, তাহলে এটার ইংরেজি হলো ইউ। আর এই ডু এর জায়গায় বসাবো আমার বাংলা বাক্যের শেষ শব্দটি পড়ো, পড়া ইংরেজি হচ্ছে রিড। তাহলে হুইচ ক্লাস ডু ইউ রিড, এই ডু এর জায়গায় বসিয়েছি রিড, বাংলা বাক্যের শেষ ভার্বটি। তাহলে কোন ক্লাসে তুমি পড়ো, হুইচ ক্লাস ডু ইউ রিড ইন। আনসার যে দেবে সে কিন্তু আই ডু ফর্মুলার মাধ্যমে আনসার দেবে, সে বলবে আই রিড ইন, যে ক্লাসে পড়ে সে সেই ক্লাসটার কথা বললো। এরপরে জিজ্ঞেস করলাম তোমার বাসা কোথায়, এই বাক্যের শেষে আছে কোথায়, এটি হলো প্রশ্নবোধক শব্দ, এটা হয়ার হয়ে আগে চলে যাবে, কিন্তু তার আগের শব্দটা দেখতে হবে বাসা। ভাষা শব্দটি যেহেতু নন ভার্ব, কাজে এটা আমরা লেসন 3 প্রয়োগ করতে হবে। লেসন 3-তে আমরা জেনেছিলাম প্রশ্নবোধক হলো এম আই, কিন্তু কোথায় থাকার কারণে এটা হয়ে যাবে ওয়ার এম আই। ছোট্ট একটি ফর্মুলা, এর মাধ্যমে আমরা কিন্তু ইংরেজি করতে পারবো। হোয়ারের জায়গায় হলো হোয়ার, আইয়ের জায়গায় কী বসাবো, বাক্যে যার সম্বন্ধে বলা হয়, এখানে তোমার বাসা, তোমার সম্বন্ধে বলা হয়নি, বলা হয়েছে তোমার বাসা, তাহলে আইয়ের জায়গায় বসাবো তোমার বাসা, ইংরেজি হলো ইয়োর হাউস অথবা ইয়োর রেসিডেন্স। যখন আমি ইয়োর রেসিডেন্স বললাম, আগেই বলেছি ইয়োর কোনো কিছু একটি বোঝালে তার আগে আর না হয় ইজ হয়, কিন্তু ইউ হলে আর হয়। তাহলে ইয়োর রেসিডেন্স যখন বললাম তখন হলো ইজ, এই এমটা হয়ে গেল ইজ, আইটা হয়ে গেল ইয়োর রেসিডেন্স, হোয়ারটা হোয়ারই থাকলো। তাহলে হোয়ার ইজ ইয়োর রেসিডেন্স। যে উত্তর দেবে সে কিন্তু আই এম ড্যাশ এই ফর্মুলা প্রয়োগ করে উত্তর দেবে। সে আইয়ের জায়গায় বসাবে ইয়োর হাউস বলে, ইয়োর রেসিডেন্স বলেছিলাম আইয়ের জায়গায়, তখন সে বলবে মাই রেসিডেন্স বা মাই হাউস ইজ, যে জায়গায় সে সেই জায়গায় বলবে সে এট রামপুরা। আমার মনে হয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছে। বাকি যে প্রশ্নগুলো আছে সেগুলো এবং তার উত্তরগুলো আমরা হয়তো আগামী ক্লাসে দেখে নিব। আজকে আমাদের হাতে আর একদমই সময় নেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ শিক্ষার্থীদেরও। জি, দূরপাঠী শিক্ষার্থীরা, হ্যাঁ আমরা কি ধাঁধাটা দিয়ে দিই? আচ্ছা, আমরা একটু আগামী দিনের ধাঁধাটা আগামী দিনের ধাঁধাটা হলো মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। বাহ, খুব সুন্দর একটি ধাঁধা। আশা করি শিক্ষার্থীরা চেষ্টা করবে এবং উত্তরও খোঁজার চেষ্টা করবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দূরপাঠী শিক্ষার্থীরা, দূরপাঠ প্রচারিত হয় প্রতি সোম থেকে বৃহস্পতি বিকেল 5টায় এবং তা পুনঃ প্রচার করা হয় পরদিন সকাল 5টা 30 মিনিটে।